আমি ইউনূসকে নিয়ে কোনো কথা বলতে চাই না, সে তো একটা প্রতারক। হি ইজ এন ইন্টারন্যাশনাল টাউট। সো ওর সম্বন্ধে কি কথা বলবো? হি ইজ আ চোর, হি ইজ আ ফ্রড। এই দেশটাকে সে ধ্বংস করে দিয়েছে এই 18 মাস যে সে ছিল। তো এইটা তো ওকে তো ওদেরকে আমি তো বারবার বলছি যে এরা 8-10 জন আছে যাদেরকে দেশের বাইরে যেতে দেওয়া উচিত হবে না, বিকজ দে হ্যাভ টু বি মেড অ্যাকাউন্টেবল। যত চুরি চামারি যা করেছে, দেশকে যেভাবে তারা ধ্বংস করেছে, দে শুড বি মেড অ্যাকাউন্টেবল। এইটার এই ছাড়া কোনো উপায় নেই। আর যদি ওদেরকে ছেড়ে দেওয়া হয় তাহলে আর কি আছে? তাহলে আওয়ামী লীগকে আর দোষ দিয়ে কি কোনো লাভ আছে যদি সবাইকে আমরা ছেড়ে দেই? তো এই আপনি আওয়ামী লীগের অ্যাকাউন্টেবিলিটি করবেন, আইসিটিতে মামলা চালাবেন শেখ হাসিনার বিরুদ্ধে, আর এইখানে এদেরকে ছেড়ে দেবেন, এটা তো আনফরচুনেট হবে দেশের জন্য। নাও কামিং টু ইলেকশনস, আমি পার্সোনালি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি ইলেকশনস দেখতেছিলাম। আমার বাসার সাথে একটা সেন্টার আছে কামরুন্নেসা, যেটা ওবায়দ আসলেনে। এইখানে আমি যেটা দেখলাম যে সকালের দিকে লোকজন খুব কম ছিল, পরের দিকে লোকজন কিছু এসেছে, বাট তেমন আমি খুব বেশি ভিড় বা এগুলি দেখি নাই। কিন্তু আমি পরবর্তীতে দেখেছি যে ইলেকশন কমিশন অ্যানাউন্স করেছে, এবং এরকমই রিপোর্ট সবখান থেকেই ছিল। 11টার দিকে দ্য পার্সেন্টেজ ওয়াজ ভেরি লো, তারপরে ধরেন 12টায় হঠাৎ এটা বেড়ে গেল, 1 ঘন্টার মধ্যে অনেক বেড়ে গেল। আই থিঙ্ক 20, এটা বোধহয় 32 না কত হয়ে গেল পার্সেন্টেজ, আমার ঠিক খেয়াল নাই। তো এই যে জিনিসটা যেটা হয়েছে, আই এম সরি, এই যে জিনিসটা হয়েছে এইটা অ্যাকচুয়ালি দি পার্সেন্টেজ ইজ ইঞ্জিনিয়ার। ইলেকশন ভালো হয়েছে, লোকজন খুব স্পন্টেনিয়াসলি তারা গিয়েছে, বিকজ অনেকদিন পর এরকম একটা সুযোগ পেয়েছে তারা। এবং সুযোগটা তারা নিয়েছে কেন? বিকজ সিকিউরিটি যেটা হয়েছে অ্যাবাউট, আপনি জানেন যে বাংলাদেশে প্রায় 7-8 লাখ ফোর্সেস ডিপ্লয় করা হয়েছিল পুরো বাংলাদেশে সিকিউর করার জন্য, এবং এইটার জন্য লোকজন যেতে সাহস পেয়েছে। তো এই ইলেকশন যেটা হলো, আমি তো একদমই সাপোর্ট করি না। ওই কি একটা রেফারেন্ডাম করেছে which is meaningless, which is absurd, absolutely absurd, nonsensical একটা জিনিস। এখন যখন রেজাল্ট এসেছে আমরা দেখছি যে বিএনপি ল্যান্ডস্লাইডে গেছে, 2/3 মেজরিটি পেয়েছে। সিমিলার ল্যান্ডস্লাইড কিন্তু ওদের 2001-এ ছিল। সো ওরকমই ল্যান্ডস্লাইড ওদের এখন হয়েছে। তো আমি মনে করি যে গুড লাক টু দেম। আশা করি তারা এখন জনগণের জন্য কিছু কাজ করবে, কিছু রিফর্মস করবে, নট অন দ্য বেসিস অফ দ্য জুলাই 25 এর রেফারেন্ডামের বেসিসে না, বাট তারা জেনুইন প্রবলেমস আছে, কনস্টিটিউশনকে নিয়ে জেনুইন প্রবলেমস আছে, এইটাকে তারা রিফর্ম করবে। অনেক লয়ার্সরা ওদের এসেছেন এইবার, ওরা জানেন যে কি প্রবলেমস আছে। সিমিলারলি আমি আশা করছি যে তারা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস গুলিকে ঠিক করবেন। তারা যদি অর্থ মন্ত্রণালয় কিবরিয়া সাহেবকে দেওয়া হয় তাহলে হয়তো ভালো করবেন, বিকজ কিবরিয়া ইজ ভেরি গুড ইন ব্যালেন্সিং দ্য বাজেট, হি ইজ ভেরি গুড ইন দ্যাট, এইটা আমি বলতে পারি। তারপরে আমাদের স্টক মার্কেট ঠিক করতে হবে গভর্নমেন্টকে, এবং স্টক মার্কেট ঠিক করার জন্য অ্যাকচুয়ালি ডিরেগুলেট করতে হবে। এখন পৃথিবী ডিরেগুলেশনের দিকে যাচ্ছে, আপনার সবকিছুতে আপনাকে ডিরেগুলেট করতে হবে। যদি সেটা না করেন তাহলে ব্যবসা বাণিজ্য বাড়বে না, এফডিআই আসবে না, আই মিন ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যেটা আছে সেটা আসবে না। তো এই সরকারের কাছে অনেক আশা আছে জনগণের, জনগণ ওদেরকে ম্যান্ডেট দিয়েছে। যদিও এই ম্যান্ডেটকে আমি মনে করি একটু ফ্র্যাকচার্ড, বিকজ এখানে আওয়ামী লীগ ছিল না। যদি এটা ইনক্লুসিভ ইলেকশন আওয়ামী লীগকে নিয়ে হতো তাহলে খুবই ভালো হতো, তাহলে বোঝা যেত যে কি পজিশন আছে। বাট ননদালেস একটা ইলেকশন হয়েছে। আর জানেন সবচেয়ে খুশির ব্যাপার আমার কি, সেটা হচ্ছে যে এই প্রতারক চলে যাচ্ছে, ইউনুস
the প্রতারক of the 20th 21st century is leaving. তার যা করেছে দেশকে নিয়ে, আপনার ইন্ডিয়ার সাথে দেখেন একটা অনর্থক, ইট ওয়াজ নট নেসেসারি ফর হিম যে উনি আসার সাথে সাথে উনি সেভেন সিস্টার্স কে খেয়ে ফেলবেন বলবেন। আরে বাবা, আপনি তো সরকারে বসেনও নাই, না বসে আপনি স্টেটমেন্ট দিলেন যে খেয়ে ফেলবেন সেভেন সিস্টার্স। হোয়াট ডু ইউ মিন? ওটা কি কোনো হালুয়া যে খেয়ে ফেলবেন বা আলাদা করে দেবেন? মানে এরকম একটা ননসেন্স লোক, একে আমরা কেন বসালাম? এই যারা বসিয়েছে, এই দেশকে নষ্ট করেছে, ওদেরকেও খেসারত দিতে হবে। আর কিছুটা তো দিয়েছে, এনসিপি জামাত যারা মেইন উদ্যোক্তা ছিল তারা খেসারত দিয়েছে। আর্মি অনেক ভুল করেছে, আর্মি এজ এন ইনস্টিটিউশন 5 তারিখে অনেক ভুল করেছে, ওদেরকে এইভাবে নিয়ে এইসব পলিটিক্যাল পার্টিসদের সাথে বসা উচিত ছিল না। দিস শোজ দ্যাট ওয়াক্কার সাহেব খুব ভালো লোক, আমি ওনাকে খুব বেশি পছন্দ করি, কিন্তু উনি পলিটিক্সও বোঝেন না এবং পলিটিক্যাল ইয়েটা কিভাবে ম্যানুভার করতে হয় উনি বোঝেন না। উনি যদি এগুলি বুঝতেন তো দেশের এই অবস্থা হতো না, একদম খুব খারাপ অবস্থা হয়ে গেছে। এখন আমি মনে করি যে খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে তারেক রহমান তার প্রেস কনফারেন্সে সার্কের কথা বলেছেন, ওনার স্টেটমেন্টও আছে, এইটা আমি প্রশংসা করি ওনার। এবং আমি ওনাকে বলবো যে ইফ ইউ আর সিরিয়াস অ্যাবাউট ইট, বিকজ এটা জিয়াউর রহমান সাহেবের ইচ্ছা ছিল সার্ক, এবং সেখান থেকে এটা হয়েছে, এবং ফার্স্ট সার্ক কনফারেন্স যেটা হয়েছে ঢাকায় হয়েছে এরশাদ সাহেবের সময়, খুবই সাকসেসফুল। সার্ক কিন্তু ইজ আ ভেরি সাকসেসফুল রিজিনাল অর্গানাইজেশন, এইটাকে একটু ঢেলে সাজাতে হবে। তো আমি পূর্ণিয়া আপনার মাধ্যমে এবং আপনার এই চ্যানেলের মাধ্যমে আমি বিএনপি কে বলতে চাই এবং তারেক রহমান সাহেবকে বলতে চাই যে আপনি সার্ক কান্ট্রিজের লিডার্সদেরকে, প্রাইম মিনিস্টার, হেড অফ স্টেট যেই আছে, লিডার মানে হেড অফ গভর্নমেন্ট যেই আছে, উনাদেরকে আপনি আপনার ওথ টেকিং এ দাওয়াত দেন। দিস উইল বি দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ডস রিজিনাল স্টেবিলিটি, এবং এটাতে আমাদের অনেক স্টেচার বাড়বে, রাষ্ট্রের স্টেচার বাড়বে। যদি 2 দিন পরও নিতে হয় আমার মনে হয় এদের সাথে, এখন যেহেতু ইউ আর দি লিডার অফ দ্য বিগেস্ট পার্টি, আপনি এখন ফরেন অফিসকে ব্যবহার করতে পারেন, ওদের মাধ্যমে আপনি পাঠাতে পারেন ইনভিটেশনস সবাইকে। এবং আমি আশা করি যে আপনি যদি এটা করতে পারেন, যদি ইনভাইট করেন সবাইকে, যারাই আসুক এখানে, এইটা আপনার জন্য একটা ফার্স্ট ডিপ্লোম্যাটিক সাকসেস হবে আমি মনে করি, এবং এটা দেশের জন্য, জাতির জন্য খুব ভালো হবে। এবং আপনার এই উদ্যোগটা নিলে হয়তো আজকে এই যে ঐক্যমত কমিশন যে অনৈক্য ক্রিয়েট করেছে বাংলাদেশে, এই অনৈক্যটা হয়তো দূর হবে, এবং এইটাতে আপনি যাদেরকে বাদ রাখা হয়েছে, যাদেরকে এই 5ই আগস্টের পরে এনসিপি টেনসিপি এরা যেসব কাজ করেছে, এদেরকে মনে হচ্ছে অছুত করে রেখেছে, যাদেরকে এদেরকে আপনি মেইন স্ট্রিমে নিয়ে আসার চেষ্টা করবেন, এবং একটা পুরুষের মতন, যেমন আপনার আব্বা ছিলেন একজন পুরুষ, ওই পুরুষের মতন আপনি এগিয়ে যাবেন। সবাইকে একত্র করে আমরা দেশটাকে সবাই এগিয়ে নেব, অর্থনীতি ঠিক করব, আইনের শাসন আনবো দেশে, আমরা পররাষ্ট্র নীতি ঠিক হবে আমার। আর একটি জিনিস আমি পূর্ণিয়া আপনার এই চ্যানেলের মাধ্যমে আমি বলি নাই, সেটা বলতে চাই, সেটা হলো যে চয়েস অফ ফরেন মিনিস্টার আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। বিকজ আমাদের দেশে ফরেন মিনিস্টার শুধু 2টা হয়েছে খুব সাকসেসফুল, এবং যাদের জন্য ওই গভর্নমেন্টস এবং ওই লিডার্সরা সাকসেসফুল হয়েছে, একটা হলো জিয়াউর রহমান সাহেবের সময় প্রফেসর শামসুল হক, ডাইনামিক পারসন, নলেজেবল পারসন, উনি অনেক দূর এগিয়ে নিয়েছেন জিয়াউর রহমান সাহেবকে আন্তর্জাতিকভাবে, এবং আমরা জানি যে অনেক কমিটিস গুলিতে উনি ছিলেন জিয়াউর রহমান সাহেব। সিমিলারলি আর একজন ছিল হুমায়ুন রশিদ চৌধুরী, যাকে সবাই সম্মান করে,
হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব was again a very skilled, very knowledgeable, যিনি রিজিনাল পলিটিক্স, জিও পলিটিক্স বুঝতেন। উনি সাকসেসফুল একজন ছিলেন, উনি এরশাদ সাহেবের সময় ছিলেন। কিন্তু তারপরে আওয়ামী লীগ আনফরচুনেটলি কোনোদিনও কোনো ভালো ফরেন মিনিস্টার আনতে পারে নাই। আর যাদেরকে দিয়েছে দেবে টু মাচ ইন্ডিয়া সেন্ট্রিক। আপনাকে ফরেন পলিসি ইন্ডিয়া সেন্ট্রিক হলে তো হবে না, একটাও সাকসেসফুল ছিল না। আর বিএনপি কে আমি বলবো যে খালেদা জিয়ার সময়, বেগম খালেদা জিয়ার সময় যারা ছিলেন, এক কর্নেল মুস্তাফিজ ছিলেন, হি ওয়াজ অলসো নট আপ টু দ্য মার্ক। তারপরে মোর্শেদ খান, উনি তো হি ওয়াজ গার্বেজ। মোর্শেদ খান ওয়াজ এ গার্বেজ অ্যাজ এ ফরেন মিনিস্টার, টোটাল গার্বেজ। এইটা আমি অথরিটির সাথে বলতে চাই। এবং ওদের যে দুর্দশা হয়েছে এটার জন্য অনেকটা মোর্শেদ খান দায়ী। তো আমি বলবো দ্যাট ইউ শুড হ্যাভ এ গুড ফরেন মিনিস্টার, আ ফরেন মিনিস্টার হু ইজ নলেজেবল, আ ফরেন মিনিস্টার যে অন্য ফরেন মিনিস্টারের পিঠে হাত দিয়ে কথা বলতে পারে, যে ফরেন মিনিস্টার প্রেসিডেন্টদের সাথে, প্রাইম মিনিস্টারদের সাথে কথা বলতে পারে, যে ফরেন মিনিস্টার রিজিনাল ইস্যুস গুলির সাথে ওয়াকিফাহাল আছে, যে এমন ফরেন মিনিস্টার হতে হবে যে জিও পলিটিক্স এবং জিও ইকোনমিক্স এই দুইটাই বোঝে। বিকজ সেটা যদি না বোঝে, অনেক সময় হয় কি, আপনার ফরেন মিনিস্টার যে আছে, হি ইজ দি ফেস অফ দ্য কান্ট্রি, হি ইজ দি ফেস অফ দি নেশন, বিকজ হি ইজ দ্য ওয়ান যে অফিসিয়াল ভিজিটসে যায়, হি ইজ দ্য ওয়ান যে প্রেসিডেন্ট আর প্রাইম মিনিস্টারদের সাথে মিট করে। ওর প্রোটোকল ইজ নেক্সট টু দ্য প্রাইম মিনিস্টার অথবা প্রেসিডেন্ট যে হেড অফ গভর্নমেন্ট হয়। ভেরি ইম্পর্টেন্ট। আপনার দেশে ফরেন মিনিস্টারের প্রোটোকল যাই হোক না কেন, ইটস নট ইম্পর্টেন্ট, বাট বাইরে ওর প্রোটোকল ইজ নেক্সট টু দি প্রাইম মিনিস্টার। কাজে আমাদের জন্য এটা খুবই প্রয়োজনীয় এবং আমি এক্সপেক্ট করি যে তারেক রহমান সাহেব এদিকে নজর দেবেন এবং উনি একটা ভালো ফরেন মিনিস্টার খুঁজে বের করবেন, যার এই হু ইজ নলেজেবল, হু ইজ স্কিলড, যে কথা বলতে পারে, যে যে ভয় করবে না যে আমি ট্রাম্পের সাথে কথা বলছি। কি ইউ শুড বি লাইক জেলেনস্কি, যেরকম ট্রাম্পের সাথে সে কথা বলেছে। গুড ফরেন মিনিস্টার। ফাইন্যান্স মিনিস্টার তো মনে হচ্ছে কিবরিয়া সাহেব হবেন। ইজ ভেরি গুড ইন ব্যালেন্সিং দ্য বাজেট। আমাদেরকে বাজেটকে ব্যালেন্স করা খুবই প্রয়োজন। সো এইসব আছে, দেখি নিয়ে আমরা কতদূর যেতে পারি, হাউ মাচ উই ক্যান। আমি আরেকটা প্রসঙ্গ একটু আপনার কাছে জানতে চাই, সেটা হলো আপনি যাদেরকে ফ্রড, প্রতারক বলছেন, তাদের কারো কারো কথা শোনা যাচ্ছে যে তাদেরকে রাষ্ট্রপতি করা হতে পারে, এই ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট আছে। এটা হলে কি হবে, কেমন হবে? দেখেন, যাকে আমি ইন্টারন্যাশনাল টাউট বলছি বা প্রতারক বলছি, ওকে যদি প্রেসিডেন্ট করা হয় তাহলে বিএনপি উইল ফেস দ্য মিউজিক, তারেক রহমান সাহেব উইল ফেস দ্য মিউজিক, হিল ফেস দ্য মিউজিক। করার কিছু নাই, ওনার বিরুদ্ধে তো আন্দোলন হবে, রাষ্ট্রপতির বিরুদ্ধে আন্দোলন হবে এই দেশে। তো তারেক রহমান উইল ডান্স টু দ্যাট মিউজিক। আমার কি আছে, আমার তো করার কিছু নাই। দেশ ধ্বংস করতে চাইলে বানান, আপনার কাছে তো অনেক লোক আছে রাষ্ট্রপতি বানানের, উনার লাগবে কেন? আপনি নজরুল ইসলাম খানকে বানান, আপনি ফখরুল ইসলামকে বানান, অনেক লোক আছে আপনার কাছে। আল্লাহর ওয়াসে মুশাররফকে বানান না, বাট আপনি এদেরকে তো বানাতেই পারেন, দেয়ার ইজ নো প্রবলেম। আপনার কাছে লোক আছে তো বানানোর জন্য। দিস আর গুড পিপল যারা প্রেসিডেন্ট হতে পারে, যারা আপনাকে, ইভেন আপনি যখন কনস্টিটিউশনে কিছু অ্যামেন্ডমেন্টস আনবেন, প্রেসিডেন্টকে যখন কিছু ক্ষমতা দেবেন, দিস আর ইউর লয়ালিস্ট, these are your loyalists. Yunus will never be your loyalist. He is a প্রতারক। সে কোন সময় কোথায় যাবে ঠিক নাই, সে তো প্রতারণা করে নিয়েছে। নোবেল, ওর নোবেল তো ইজ নট আ জেনুইন নোবেল লরেট ভাই, ওর জন্য টেলিনর কিনে দিয়েছে এইটা। সো ওকে নিয়ে আপনারা চিন্তা করেন কেন? আমি সবশেষ আপনার কাছে জানতে চাই যে আওয়ামী লীগের ইস্যুটা বাস্তবতায় আওয়ামী লীগের ইস্যু কেমন থাকবে, এবং গত 17-18 মাস যে জামাত প্রভাবিত সরকারে আমরা যা দেখেছি, সেই প্রভাব কি আগামী সরকারেও থাকবে কিনা? আমার মনে হয় না। দেখেন, এই সরকারের কিছু ডিফিকাল্টিজ আছে।
সেটা হচ্ছে যে রন্ধে রন্ধে বসিয়ে রেখেছে জামাত তাদের লোকজনকে। এখন এইটা অর্গানাইজ করে এটাকে ঠিক করার জন্য, বিকজ ওরা সবসময় কিন্তু কি করবে, প্রবলেম ক্রিয়েট করবে এদের জন্য। সো এইটা সাজানোর জন্য আমার মনে হয় নিজের লোকজনকে চুজ করে জায়গাগুলিতে বসাতে হবে, যেগুলি ক্রুশিয়াল পয়েন্টস। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ইউ নিড আ গুড পারসন টু বি দেয়ার, ইউ ডোন্ট নিড দিস ম্যান যে আছে এখন। আপনি সেখানে একটা ভালো লোককে নিয়ে আসেন। আপনি স্টক মার্কেটকে ঠিক করতে হলে যে লোক ওইখানে আছে, কমিশনার গিয়ে বের করে দেন ওদেরকে, নিজের লোক আনেন, ভালো লোক আনেন যে বুঝবে, বা যে স্টেক হোল্ডারদের সাথে কথা বলবে, কথা বলে কাজ করবে। আপনার আর্মি আর আনসার আর পুলিশ প্রোটেকশনে যদি এসিসির চেয়ারম্যান যদি বসে, তাহলে কি হবে দেশে? আই এম শিওর এই জিনিসগুলি খুসরু সাহেব ভালো জানেন, এবং আমার মনে হয় দ্যাট হি উইল ওয়ার্ক অন দিস থিংস ইন দি ক্যাবিনেট, এবং আমরা হয়তো স্টক মার্কেটকে ঠিক করে ফেলবো। ডিরেগুলেট, অনেক ডিরেগুলেশন দরকার, সিম্পলিফিকেশন দরকার। এইগুলি আমরা যদি করতে পারি, তাহলে আপনি দেখবেন যে মার্কেট চাঙ্গা। মার্কেট তো কালকে খুললেই হয়তো চাঙ্গা হবে। টুমরো ইউ উইল সি দ্যাট দ্য মার্কেট ইজ চাঙ্গা, ইন্ডেক্স ইজ গোয়িং আপ, বিকজ এই গভর্নমেন্ট যা করেছে, আই ক্যানট টেল ইউ, চাটা অবস্থা করে রেখেছে। সালেউদ্দিন সাহেবের একজন ওই যে ফরেন ফাইন্যান্স সেক্রেটারি, ওনার বস ছিল সালেউদ্দিন সাহেবের, যখন উনি গভর্নর ছিলেন, ওনার ছেলেকে সে এসে বলেছে যে আমার ছেলের কোনো জব নাই, ওকে একটা জবের বন্দোবস্ত বললো, আমি এখনই করে দিচ্ছি, এসিসির চেয়ারম্যান বানিয়ে দিচ্ছে। এইভাবে তো সরকার চলে না। সরকারে তো দরকার আপনার স্কিলড নলেজেবল পিপল, যারা জানে যে পৃথিবী এখন কোথায় যাচ্ছে। পৃথিবী ইজ গোয়িং টুয়ার্ডস ডিরেগুলেশন। Why Trump is failing? Because Trump উল্টা চলছে। You see, এই ট্যারিফ ম্যারিফ কইরা সে উল্টা চলছে। উল্টা চললে তো it will take him nowhere. You see, এই জন্য দেখেন সব আলাদা হয়ে গেছে, সব এখন ওরা নিজের ট্রেড নিজে করছে, তারা এফটিএস করছে। আমাদেরকে তো এই জিনিসগুলি বুঝতে হবে। And I'm sure there are good people in BNP, তারা অ্যাডভাইস করবে, আপনাদের মতন ভালো জার্নালিস্টরা অ্যাডভাইস করবে। আমাদের জন্য দেখেন কি, বিএনপি ইজ নট ইম্পর্টেন্ট, আওয়ামী লীগ ইজ নট ইম্পর্টেন্ট, বাংলাদেশ ইজ ইম্পর্টেন্ট, আপনার জন্য আমার জন্য। আমরা চাই যে এই বাংলাদেশটা টিকে থাকুক, এই বাংলাদেশ এগিয়ে যাক। এবং আমার মনে হয় ইভেন এখন আমি সত্যি কথা কি বলি, আমি তো হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের সাথে, আমি তো তার প্রেসিডেন্ট মেম্বার ছিলাম। আমি আমার কোনো ইয়ে নাই, হেজিটেশন নাই ইন সেইং দ্যাট এই লোকটা যখন আমার সাথে এককভাবে বসতো ইন আ সিক্রেট লোকেশন, রাষ্ট্রের কথা যখন আমার সাথে বলতেন উনি, তখন আমি দেখেছি হি লাভ দ্য পিপল অফ দিস কান্ট্রি। আপনি ওনাকে স্বৈরাচার বলেন, যাই বলেন, কিন্তু ওনার মধ্যে দেশ আর জনগণের জন্য যে একটা মায়া ছিল, এইটা আমি ওনার মধ্যে দেখেছি। ইভেন আই টেল ইউ, আমার শহীদ জিয়াউর রহমান সাহেবের সম্বন্ধে তো কোনো কথা বলার দরকার নেই। হি ওয়াজ আ গ্রেট ম্যান। বঙ্গবন্ধু ওয়াজ আ ভেরি গ্রেট ম্যান। এবং আপনার শেখ হাসিনার মধ্যেও কিন্তু দেশ আর জাতের জন্য খুব দরদ আছে, এমন না যে ওনার মধ্যে কোনো দরদ নাই। আমি মনে করি যে আমরা সবাই মিলেমিশে, আমি তো দেখেন মুসলিম লীগ, আমি তো স্মল, ভেরি স্মল, আমি তো একটা চিঠি, মানে একটা মশা টশা ধরে নেন, একদম খুব স্মল। আমাদেরকে সবাইকে মিলেমিশেই দেশটাকে এগিয়ে নিতে হবে, এবং এইটার জন্য খুবই প্রয়োজন that আওয়ামী লীগ should come into the mainstream and গভর্নমেন্টকে স্পেস ক্রিয়েট করে দিতে হবে, ইনকামিং গভর্নমেন্টকে।